50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2856 জন। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বাতিল অর্ডার ফেরত পেতে শুরু করেছে তৈরি পোশাক খাত। স্বাস্থ্য অধিদপ্তর থেকেই মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের আরেক হাসপাতাল ঢাকা ট্রমা সেন্টার। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 3-তে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল্লাহ জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,53,90,221 জন, সুস্থ হয়েছেন 93,67,463 জন এবং মৃত্যু হয়েছে 6,30,537 জনের। বাংলাদেশে আক্রান্ত 2,16,110, সুস্থ হয়েছেন 1,19,208 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 2,801 জনের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 50 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2,801 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 2,856 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তর হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। এই কোভিড-19 বা করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমরা প্রতিনিয়ত বলে যাই, সঠিকভাবে মাস্ক পরুন, বাসায় তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়, যা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না। আশ্বাস দিয়েছেন, বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। সহকর্মী রেজন ফয়েজের রিপোর্ট। খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। পুরো কাজ শেষ হলে 139টি 5তলা ভবনে প্রায় 4,500 পরিবারের ঠাঁই হবে এই প্রকল্পে। 1991 সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজার হাজার গৃহহারা মানুষের জন্যই প্রায় 5.5 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল এই প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি উদ্যোগে মাত্র 1,001 টাকায় তারা পাবেন একটি ফ্ল্যাট। অবসান হবে দীর্ঘ উদ্বাস্তু জীবনের। এখানে আমরা সুন্দরভাবে আজকে একটা শহর গড়ে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্যায়ে 20টি 5তলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে 600 পরিবার পাচ্ছে নতুন ফ্ল্যাট। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশন। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। কাজে জাতির পিতার এই জন্মশত বর্ষে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে পারি, গরিবের হালে হলেও একটা চালাও করে দিলে সেটা আমরা করে দেব। শুধু এই জলবায়ু উদ্বাস্তুরাই নয়, সারা দেশে একটি লোকও গৃহহারা থাকবে না। নিজের এমন লক্ষ্যের কথাও এ সময় জানিয়েছেন প্রধানমন্ত্রী। খুরুশকুলটা একটা আলাদা, আমি এটুকু বলতে চাই যে আলাদা একটা সুন্দর শহর গড়ে উঠবে। সেইভাবে আপনারা এতদিন যেভাবে ছিলেন কষ্টের মধ্যে, আমি নিজে গিয়েছি, আমি দেখেছি সেই জায়গা। কাজে এখন আপনারা একটা সুন্দরভাবে বসবাস করতে পারবেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়েও এ সময় কথা বললেন তিনি। আশ্বাস দিয়েছেন, ভয় পাবার কিছু নেই। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরো পানি আসবে, অর্থাৎ আগস্ট
থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। করোনার কারণে দেশের অগ্রযাত্রা অনেকটাই থেমে গেছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে, অর্থাৎ মাস্কটা পরে থাকবেন, বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন, বাজার হাটে যাবেন বা চলাচল করবেন, তখন এই মাস্কটা আপনারা ব্যবহার করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। অর্থনৈতিক খবর জানাবো। করোনার কারণে বাতিল কিংবা স্থগিত হওয়া অর্ডার ফিরে পেতে শুরু করেছে বাংলাদেশ। এদিকে তৈরি পোশাক খাতে ঘুরে দাঁড়াতে এবার প্রচলিত রপ্তানি আইটেমের পাশাপাশি পিপিইর মতো স্বাস্থ্য সুরক্ষা পোশাকের বাজার টার্গেট করেছে কারখানাগুলো। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট $2,795 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের চাইতে $618 কোটি কম। করোনায় এপ্রিল থেকে জুন এই সময়ে $920 কোটি অর্ডার বাতিল বা স্থগিত হয়েছে। মূলত বাংলাদেশের নিয়মিত ক্রেতা ইউরোপ ও আমেরিকায় করোনার প্রকোপে ফেব্রুয়ারি শেষ ভাগ থেকে একের পর এক অর্ডার বাতিল হওয়া শুরু হয়। টিকে থাকা প্রায় $400 কোটি অর্ডার বাঁচাতে করোনার ভয়াবহতার মধ্যেও দেশের পোশাক কারখানাগুলো খোলা রাখা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বড় কয়েকটি ব্র্যান্ড স্থগিত কিংবা বাতিল হওয়া অর্ডারের পণ্য আবারও নিতে শুরু করায় জুনে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে পোশাক রপ্তানি। বাংলাদেশ থেকে একক ব্র্যান্ড হিসেবে সবচেয়ে বেশি পোশাক কিনে সুইডেন ভিত্তিক H&M। গত 1.5 মাসে এই প্রতিষ্ঠানটি আরও $45 কোটি রপ্তানি আদেশ দিয়েছে। 465টা কারখানা আমাদেরকে তথ্য দিয়েছে। প্রাথমিক যে অর্ডার ক্যান্সেল হয়েছিল কোভিড শুরু হওয়ার পর, সেখান থেকে 43.5% অর্ডার ফেরত এসছে। ইতোমধ্যে যারা চাকরি হারিয়েছেন তারাও যেন আবার কাজে ফিরতে পারে, সেই সুযোগটা তৈরি করতে হবে। স্বস্তিকর পরিবেশে শিল্প ফেরত আসতে পেরেছে সেটা আমি বলবো না, কিছুটা ব্রিদিং স্পেস এসছে। মূলত ক্রেতারা যেসব গ্রীষ্মকালীন অর্ডার বাতিল করেছিলেন, সেই বাতিল করা অর্ডার থেকেই এখন কিছু কিছু পণ্য নিচ্ছেন। আবার নতুন করেও কিছু কিছু অর্ডার আসছে, কিন্তু শীতকালীন অর্ডার যেভাবে আসার কথা সেভাবে আসছে না। বিগ সাইজ ফ্যাক্টরিগুলোর অর্ডারই ফেরত আসছে। ক্ষুদ্র কারখানাগুলো এবং সাব কন্ট্রাক্টররা এখনো তারা স্ট্রাগল করছে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা যেন খুব সহজে ব্যাংক ঋণের যে সুবিধা সেটা পেতে পারেন, অবশ্যই শর্ত মেনে সেই দিকে মনোযোগ দিতে হবে। তাতে ওয়ার্কিং ক্যাপিটালটা পেলে তারা এই অর্ডারগুলো যেগুলো আসছে সেই বাজারটি ধরতে পারবেন, সময় মতো সাপ্লাই দিয়ে প্রতিযোগিতা সক্ষম থাকতে পারবেন। সংকটের শেষে যেমন সম্ভাবনা, তেমনি দেশের তৈরি পোশাক আর নিট কারখানার মালিকরা করোনা থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য নতুন কৌশলে এগুচ্ছেন। যারা পিপিই প্রস্তুত করতে আগ্রহী তাদের সঙ্গে ওয়ান কন্ট্যাক্ট এস্টাবলিশ করা হয়েছে। যারা পিপিই মেশিন সাপ্লাই করেন তারাও যোগাযোগ করছেন। সুতরাং আশা করছি যে এর মাধ্যমে পিপিই প্রোডাকশনে কিছুটা ডাইভার্সিফিকেশন হবে। পুরো বিশ্বে এই পিপিইর বাজার $8,000 কোটি মতো, যে বাজারে তৈরি পোশাক খাতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের দখল 1%-এরও কম। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। মেট্রো রেল প্রকল্প রুট 6 নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি 47%। স্বাস্থ্যবিধি মেনে মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার ঋণ সহায়তায় চলমান 2টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে 8টি সেতু ও দক্ষিণাঞ্চলে 13টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সড়কমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 25টি সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণ সহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট 118টি নতুন সেতু সহ কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর আগে 2টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে জাইকা ও বাংলাদেশ। এই সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি। 47% স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। শুরু হয়েছে ডিপো এলাকার ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। মেট্রো রুট 5-এর নর্দার্ন অংশের কাজ শুরুর লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন সহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজে সম্প্রতি পরামর্শক নিয়োগের চুক্তি হয়েছে। মেডিকেলের প্রশ্ন ফাঁস স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বিষয়টি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি আরও জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসিম এই দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন একটি চক্র। এই চক্রের মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার বিনিময়ে ভর্তি হয়েছে মেডিকেল কলেজগুলোয়। সিআইডির সাইবার পুলিশের হাতে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূঁইয়া সহ চক্রের 11 সদস্য। জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন ফাঁসের বিস্তারিত তথ্য দিয়েছে। সারা দেশে চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে বলেও জানায় সিআইডি। প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় আছে। প্রেসের সাথে তাদের একটা যোগাযোগ ছিল, তাদের পরিবারের সদস্য কেউ কেউ প্রেসের সাথে যুক্ত ছিল এবং প্রেসের কোনো সদস্য বা প্রশ্ন প্রণয়নের সাথে যারা জড়িত তাদের সাথে যোগাযোগ ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার্থীদের দেয়া প্রায় 2,65,00,000 টাকার চেক আমরা উদ্ধার করেছি। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও 2 বছর ধরে কার্যক্রম চালিয়েছে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল। লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত এই হাসপাতালটি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল হকের রিপোর্ট। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেবকে ধরার পর থেকেই প্রকাশ হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালের অনিয়ম, প্রতারণা ও দুর্নীতির খবর। এরই ধারাবাহিকতায় এবার সাময়িক বন্ধ হল ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল। লাইসেন্সের মেয়াদ নেই পর্যাপ্ত জনবল, আছে বিল সংক্রান্ত অনিয়ম, এমনকি হাসপাতালটির পরিবেশও অস্বাস্থ্যকর। এত অনিয়মের ফিরিস্তি দিয়ে গত 21 জুলাই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা দেওয়া হয় হাসপাতালটি সাময়িক বন্ধ রাখারও। তবে বন্ধের নির্দেশের পরেও রোগী ছিল হাসপাতালটিতে, যদিও বৃহস্পতিবার শেষ রোগীকে রিলিজ দেয় কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে ওনারা রিলিজের জন্য কালকে থেকে চাপ দিচ্ছে। রিলিজ দেওয়ার আগে ডাক্তার দেখে এটার প্রিপারেশন যে আমাদের বাসায় গিয়ে কি নিতে হবে, ওষুধ, মেডিসিন বা কীভাবে কি ট্রিটমেন্ট, এইসব ব্যাপারে তো কোনো দিল না। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছিল হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করে নানাবিধ অনিয়ম পেয়েছে তারা, যদিও এ নিয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকেই পাওয়া গেল না হাসপাতালে। জি আমরা কালকে নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা ক্লোজ করছি সব কার্যক্রম আমাদের বন্ধ আছে কালকে নোটিশ পাওয়ার পরে। এখন কোনো কর্তৃপক্ষ কেউ নাই আপনাদের? না, এখন আপাতত কোনো কর্তৃপক্ষ কেউ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর জবাব কবে দেয়া হবে, কবেই বা খুলবে এই হাসপাতাল, এর জবাব দিতে পারেননি উপস্থিত কেউই। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতীয় পণ্যের প্রথম চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা পৌঁছেছে। আগরতলা স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে রড ও ডাল বোঝাই 4টি কন্টেইনার গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এজন্য নির্ধারিত মাশুল ও ফি পরিশোধ করেছে ভারত। পরীক্ষামূলক এই ট্রান্সশিপমেন্টের চালানের জন্য আগেই ফি নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, দুদেশের নৌ প্রোটোকল চুক্তির আওতায় প্রথম 4টি কন্টেইনার আগরতলায় পৌঁছেছে। আর এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে বলে মনে করেন আগরতলা কাস্টমসের কর্মকর্তা জয়দীপ মুখার্জি। নিউজ এট 3 এ পর্যায়ে নিচ্ছে বাইজ স্টিল বিরতি, এরপর আরো যে থাকছে। কাগজে কলমেই সীমাবদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ উপকমিটি এবং বন্যা পরিস্থিতির উন্নতি নেই। করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2856 জন। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বাতিল অর্ডার ফেরত পেতে শুরু করেছে তৈরি পোশাক খাত। স্বাস্থ্য অধিদপ্তর থেকেই মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস।
মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে আরেক হাসপাতাল ঢাকা ট্রমা সেন্টার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আট 3-তে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগের বেশিরভাগ উপকমিটি কাগজে কলমে, দলীয় কর্মকাণ্ড ছিল হাতে গোনা কয়েকটি, অথচ কেন্দ্রীয় কমিটির গত 2 মেয়াদে উপকমিটির সদস্য করা হয়েছে কয়েকশো। 2018 সালের 21 জানুয়ারি আওয়ামী লীগের সহসম্পাদক পদবঞ্চিত ছাত্রনেতাদের তোপের মুখে পড়েছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তীতে 2019-এ জাতীয় সম্মেলনে সহসম্পাদক পদটি বিলুপ্ত করা হয়। উপকমিটি নিয়ে বিতর্ক যেন ছাড়ছে না আওয়ামী লীগকে। শাহেদ কাণ্ডের পর এবার আলোচনায় দলটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। আমি কাজ করতে গেলে আমার ভুল হতে পারে, যে ভুলটা আমার হয়েছে যে আমার যিনি আমার গুরুজন ছিলেন, যিনি আমার সিনিয়র সদস্য ছিলেন, তাকে আমি না বলতে পারিনি। এখানে এমন কোনো গোপনীয় কিছু ছিল না যে কেউ কারোর সাথে আসলে তাকে আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। সো এই জিনিসটা হয়তো আমরা করিনি, এটা এখন মনে হচ্ছে করা উচিত ছিল। সর্বশেষ জাতীয় সম্মেলন হয় 2019-এর 21 ডিসেম্বর। নতুন মেয়াদে কোনো উপকমিটির অনুমোদন দেওয়া হয়নি। গত মেয়াদে 19 সম্পাদকীয় বিভাগের প্রায় সবগুলো উপকমিটি গঠন করা হয়েছিল, তবে তাদের দলীয় কর্মকাণ্ড কতটা ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের মধ্যেই। এটা হলো আন্তরিকতার বিষয়, তবে সবাই কাজ করার চেষ্টা করছে, যেখানে বিজ্ঞান উপকমিটি, স্বাস্থ্য কমিটি, বন পরিবেশ, আর আমরা তানু সমাজ কল্যাণ তো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এই উপকমিটির কাজ কি হবে এবং উপকমিটির সদস্যদের কর্মকাণ্ড কি হবে, এবং প্রতি 3 মাসে উপকমিটির মিটিং করার বাধ্যবাধকতা এবং প্রতিটি উপকমিটির সদস্যদের কর্মকাণ্ড মূল্যায়ন করার কথাও কিন্তু এবার আমাদের গণতন্ত্রে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। 2002-এর সম্মেলনের পর সহসম্পাদক পদ সৃষ্টি করা হয়, যার সংখ্যা ছিল হাতে গোনা। তখন সাধারণ সম্পাদকের পক্ষ থেকে চিঠি দেয়া হতো, এখন অবশ্য সেসবের কোনো বালাই নেই। একদম উপকমিটির সদস্যদের ব্যাপারেও এটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে, তাদের সিভি থাকতে হবে, জীবন বৃত্তান্ত থাকতে হবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সারা দেশের বন্যা পরিস্থিতি জানাবো। সারা দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনো পর্যন্ত। পানি না নামায় দুর্ভোগের দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের বন্যার পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, মৎস্য খামার, ফসলি জমি তলিয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। জামালপুরের সরিষাবাড়িতে এখনো থই থই পানি। সুয়াকৈর গ্রামে ঝিনাই নদীর ব্রিজ ভেঙে পড়ায় 15 গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যার পানিতে ডুবে একদিনে 2 শিশু মারা গেছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও উল্লাপাড়ার 3,40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে গেছে 3টি স্পার, ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ক্ষেতের ফসল। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে বন্যার আশঙ্কায় 5টি উপজেলার মানুষ। 3 দফা বন্যায় সুনামগঞ্জের লাখো মানুষের জীবন এখন দুর্বিষহ। জেলার ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও জগন্নাথপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি বাড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 4 লাখ মানুষ। রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। ফলে বন্যা কবলিত মানুষ এখনো বেড়ি বাঁধ সহ উঁচু জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার 28টি গ্রামের পানিবন্দী মানুষ। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো বাড়িঘরে পানি ও রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 9 শিশুকে ধর্ষণে অভিযুক্ত বেলাল হোসেন।
ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে। বাজিত থানার ওসি প্রিটন সরকার জানান, নিহত মোহাম্মদ বেলাল হোসেন দফাদারের নামে নগরীর বিভিন্ন থানায় শিশু ধর্ষণের মামলাগুলো রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে নগরীর শান্তিনগর আবাসিক এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বেলাল এবং তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুরান ঢাকার বকঝালে এক বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে দেয়াল বিধ্বস্ত হয়ে মারা গেছে একটি শিশু। ওই পরিবারের আরও 3 সদস্যের অবস্থা আশঙ্কাজনক। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ব্যাগ ব্যবসায়ী জাবেদের দেহের 30%, তার স্ত্রী শিউলির 17% এবং 4 বছরের মেয়ে জান্নাতের দেহের 60% পড়ে গেছে। আর মারা গেছে 3 বছরের শিশু মইনুল। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। টানা 65 দিন নিষেধাজ্ঞার পর মধ্যরাত থেকে আবারও মাছ ধরা শুরু হয়েছে বঙ্গোপসাগরে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাগরে নামতে শুরু করেছে হাজার হাজার মাছ ধরার নৌকা। বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণিজ সম্পদ ভাণ্ডার সুরক্ষায় গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার, যা শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে লকডাউনে পড়ে এমনিতেই জেলেদের দুর্দিন যাচ্ছিল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হয়, জেলে পল্লীতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে দেশে বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। তবে করোনা শঙ্কায় হাটে ক্রেতা কম, বিপাকে পড়েছেন বিক্রেতারা। অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে অনলাইন হাট থেকে পশু কিনতে উৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদরের আলামপুর পশুর হাট জেলার অন্যতম বড় পশু বিক্রয়ের কেন্দ্র। বিক্রেতারা এই হাটে পশু আনলেও ক্রেতা কম। একই অবস্থা জেলার অন্য হাটগুলোতেও। একই সঙ্গে পশুর দামও কম হওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। আবার হাটে পশু কেনা বেচা না হওয়ায় হতাশ হাটের ইজারাদাররাও। 1 লাখ টাকার গরু এখন 70,000 দাম বলতে করোনার কারণে গরু নেওয়ার লোক নাই। আমার অবস্থা ভালো না ভাই, আমরা যাই কিনছি আমার লস হয়ে যাচ্ছে মালে, বুঝছেন। গৃহস্থ দাম পাচ্ছে না, আমরাও কিনে নিয়ে যা বেচতে পারছি না হাটে। সকালে গরু হাটে নেয় যে এখন পর্যন্ত গরুকে জিজ্ঞাসা করেনি। করোনা পরিস্থিতিতে পশুর দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় সিলেটের খামারিরা। স্বাস্থ্যবিধি মেনে হাট বসানো নিয়ে বিপাকে আছে নগর ও জেলা প্রশাসন। যত্রতত্র হাট বসানো বন্ধ করতে নগর কর্তৃপক্ষ 3টি স্থান নির্ধারণ করলেও প্রতিবাদের মুখে বাতিল হয়েছে একটি। অন্যদিকে হাটের স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয় সেটি খেয়াল রাখা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কোনো অবস্থাতে এই করোনা ভাইরাসের সময় আমরা এই শহরের কোথাও রাস্তাঘাটে, এটার জন্যই আমরা এমসি কলেজের মাঠটা নিতে হয়েছে। এরিয়াটা বড়, আমরা একদিকে ঢুকলে আরেকদিকে আউট হওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা এবার কঠোরভাবে আমাদের সবাই অনুরোধ জানিয়েছি বা সিদ্ধান্ত নিয়েছি, আর অবৈধভাবে হাট বসতে দেব না বলেই কিন্তু এবার হাটের সংখ্যাটা বেশি। আপনারা জানেন যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কখনোই হাট বসার অনুমতি দেই না, কিন্তু এবার আমরা দিয়েছি। করোনা সংক্রমণ ঠেকাতে নরসিংদীতে হাটের সংখ্যা কমিয়ে অনলাইন হাটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যে উপজেলায় অনলাইনে সবচেয়ে বেশি কেনাবেচা হবে তাদের পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বেচাকেনার জন্য একটি ওয়েবসাইট এবং একটি অ্যাপস আমরা ডেভেলপ করেছি। অনলাইনের যে বেচাকেনার কি কি সুযোগ সুবিধা ক্রেতা বিক্রেতারা পাবেন, এই সুযোগ সুবিধাগুলো মানুষকে জানানোর জন্য আমরা কিন্তু একটা লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেছি। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। উচ্চ ফলনশীল এবং নানা পুষ্টিগুণ থাকায় বিভিন্ন জেলায় ড্রাগন ফলের আবাদ দিনকে দিন বাড়ছে।
ড্রাগন ফলের চাষ করে অনেক শিক্ষিত বেকার স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন। ফরিদপুর ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে এমনই দুজনের গল্প। ফরিদপুরের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের জামাল মুন্সি ব্যবসা ও কৃষিকাজের প্রতি প্রবল আগ্রহে ইঞ্জিনিয়ারিং পাশ করেও গ্রামেই গড়ে তোলেন ড্রাগন ফলের বাগান। এই বাগানটি ভরে উঠেছে ড্রাগন ফলে। বাগান থেকে ক্রেতারা ড্রাগন ফল প্রতি কেজি 500 থেকে 600 টাকা করে কিনে বিক্রি করছেন 7 থেকে 800 টাকায়। এতে ক্রেতা বিক্রেতা উভয়েই লাভবান হচ্ছেন। প্রথম বছরে যে অবস্থা ফলের তাতে মনে হচ্ছে যে 1000 থেকে 1200 কেজি ফল আসবে এবং আমার যে বাগানের যে খরচ সেটা উঠে আসবে। এ বাগানে আকৃষ্ট হয়ে অনেক শিক্ষিত বেকার যুবক পরামর্শ ও সহযোগিতা নিতে আসছেন। আমি দেখে গেলাম, এখন আমার হয়তো আগ্রহটা আরো বাড়বে, আমি নেক্সট ভাবে করলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবো। ব্যক্তি উদ্যোগে একটা ড্রাগনের বাগান করবো, এই জন্য আমি দেখতে আসছি। মেহেরপুর সদরের হরিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রায় 5000 চারা কিনে রোপণ করেন তাঁর 50% জমিতে। বাগানটিতে প্রতিদিন 8 থেকে 10 জন শ্রমিক কাজ করছেন। যদি আরো 2-10টা বাগান থাকতো তো আমাদের মতন লোক 2-10টা খাটতো। আমাদের ইচ্ছা আছে যদি সালাম সাহেব লাভবান হয় আমরাও এই চাষে উদ্বুদ্ধ হব। এমন একটি নতুন ফল চাষে উদ্যোগ নিলেও কোনো কৃষি কর্মকর্তা সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন কৃষক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমার এই ফল দেখে সবাই করব, সবাই এই আশাবাদী। আর এখানে কোনো কৃষি অফিসার আসে না, উপজেলা অফিসারও আসে না। এই সমস্ত ফসল উৎপাদনে কৃষকদের যত রকমের সেবা লাগে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আশা করছি কেউ কৃষি বিভাগের সেবা থেকে বঞ্চিত হবে না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজের 3 পর্যায়ে আবারও সময় হলো বাজে স্টিল বিরতি নেওয়ার। এরপর আরো যা থাকছে। আশ্রয় প্রার্থীদের জন্য নিরাপদ নয় যুক্তরাষ্ট্র, কানাডার আদালতের মন্তব্য। স্বাগত নিউজের 3-তে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম সালের খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। ঘাতকের শাস্তির দাবিতে মঙ্গলবার ফাহিমের অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হন প্রবাসী বাংলাদেশি ও নানা শ্রেণী পেশার মানুষ। এতে যোগ দেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সহ নানা সংগঠন। নৃশংস এই ঘটনায় এখনও স্তব্ধ প্রবাসীরা। সমাবেশে বক্তারা নিউ ইয়র্কে বিদ্যমান বর্তমান আইনের সমালোচনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ফাহিম সালেহ একজন প্রতিষ্ঠিত বাংলাদেশি এবং খুবই সাকসেসফুল। সে অনেক বাংলাদেশের আইকন হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিল। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারী সে যেন এখানে ডেথ পেনাল্টি নিয়ে পেলেও যেন সারা জীবন জেলে থাকে এবং সে বের হয়ে যেন আর কারো যেন এইভাবে ক্ষতি না করতে পারে। বিভিন্ন দেশের মানুষকে আলোকিত করতো সেই ধরনের একটা তরুণ প্রতিভাবান সালেহকে এখানে করুণভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উই আর হিয়ার টুডে টু ডিমান্ড জাস্টিস. We are here to criticize the system. The legislation that we have in the New York State is not enough to convict the criminals. যুক্তরাষ্ট্র আশ্রয় প্রার্থীদের জন্য অনিরাপদ বলে মন্তব্য করেছেন কানাডার একটি আদালত। 2004 সালে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সম্পাদিত থার্ড কান্ট্রি এগ্রিমেন্টকে অসাংবিধানিক আখ্যায়িত করে একে অকার্যকর ঘোষণা করেন ওই আদালতের বিচারক। যুক্তি হিসেবে আদালত বলেন, যুক্তরাষ্ট্র অভিবাসীদের কারাগারে পাঠাতে পারে বলে আশঙ্কা রয়েছে। সম্প্রতি থার্ড কান্ট্রি এগ্রিমেন্টকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বেশ কয়েকজন কানাডীয় আইনজীবী। সেই মামলার শুনানি শেষে আদালত এই রুল দেন। অভিবাসীদের প্রতিনিধিত্ব করা ওই আইনজীবীদের সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। খেলার খবর। তিন দশকের অপেক্ষার অবসান হলো। চ্যাম্পিয়ন লিভারপুল আনুষ্ঠানিকভাবে পেল লিগ ট্রফি, যে ট্রফিতে জড়িয়ে আছে রেকর্ড আর কোটি ভক্তের আবেগ। The Liverpool Football Club captain
চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরার এমন মুহূর্তের জন্য লিভারপুলের অপেক্ষা ৩০ বছরের। নিশ্চিতভাবে এই আনন্দ সীমাহীন, তবে লিভারপুলের এই উদযাপনে বাধা করোনা ভাইরাস। অদৃশ্য এই শত্রুর কারণেই অ্যানফিল্ডে ৫৩,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি পুরোটাই ফাঁকা। ইয়র্গেন ক্লপের দল রেকর্ড ৭ ম্যাচ বাকি রেখে গত ২৫ জুন চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। প্রিমিয়ার লিগে ১০০ বছরের ইতিহাসে এমন রেকর্ড নেই আর কোনো ক্লাবের। সর্বোচ্চ ৫ ম্যাচ বাকি রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা এতদিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির। ১৯৯০ সালে যখন লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতেছিল, তখন প্রিমিয়ার লিগ পরিচিত ছিল ইংলিশ ফার্স্ট ডিভিশন নামে। অর্থাৎ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জিতল দ্য রেডস। সব মিলিয়ে ক্লাবের এটি ১৯তম শিরোপা। গত বছরের ৯ আগস্ট নরউইচ সিটিকে হারিয়ে ২০১৯-২০ মৌসুম শুরু করে লিভারপুল। তখন কে জানতো ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর সিটিকে পেছনে ফেলে সহজেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। চলতি মৌসুমে টানা ২৭ ম্যাচ পর প্রথম পরাজয় দেখে লিভারপুল। ওয়াটফোর্ডের বিপক্ষে তারা ৩-০ গোলে হারে। এছাড়া ম্যান সিটি ও আর্সেনালের বিপক্ষেও হারে ক্লপের দল। সঙ্গে ৩ ম্যাচ ড্র রয়েছে লিভারপুলের। দুর্বার এই দলটি পয়েন্ট ভাগাভাগি করে ইউনাইটেড, এভারটন এবং বার্নলির সঙ্গে। চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক রেকর্ডই গড়েছে অলরেডরা, তবে অল্পের জন্য আরেকটি রেকর্ড হাতছাড়া হতে চলেছে তাদের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১০০ পয়েন্ট অর্জন করেছিল চেলসি। শেষ ম্যাচ জিতলে লিভারপুলের পয়েন্ট হবে ৯৯। তবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতলে আরেকটি রেকর্ড স্পর্শ করবে লিভারপুল। এক মৌসুমে চেলসির সর্বোচ্চ ৩২ ম্যাচ জেতার রেকর্ডে ভাগ বসাবে লিভারপুল। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করব নিউজের 3। তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৮৫৬ জন। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। বাতিল অর্ডার ফেরত পেতে শুরু করেছে তৈরি পোশাক খাত। স্বাস্থ্য অধিদপ্তর থেকেই মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের আরেক হাসপাতাল ঢাকা ট্রমা সেন্টার। কাগজে কলমেই সীমাবদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ উপকমিটি। বন্যা পরিস্থিতির উন্নতি নেই। এবং আশ্রয় প্রার্থীদের জন্য নিরাপদ নয় যুক্তরাষ্ট্র, কানাডার আদালতের মন্তব্য। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।